হ্যালো এন্ড ওয়েলকাম টু উড়ান পাঠশালা। উড়ান পাঠশালার অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকে আশা করি উড়ানের অ্যাপ্লিকেশনটা গুগল প্লে থেকে ডাউনলোড করেছো। যারা যারা এখনো করে নেই তারা সত্তর করে নাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও, যাতে এসএলএসটি সমস্ত কোর্সটা তোমরা নিতে পারো উইদাউট কোনো রকম খরচে। ফ্রিতে তোমরা পুরোটাই পেয়ে যাচ্ছ। এখানে এই অ্যাপসের মধ্যে তোমরা উড়ানের অ্যাপ্লিকেশনের মাধ্যমে মক টেস্ট দিতে পারছো, অনলাইন ক্লাস পাচ্ছ, তোমরা নোটস পাচ্ছ, তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ। তাই আর দেরি না করে তোমরা উড়ানের সাথে যুক্ত হও। এর পরবর্তী উড়ানের নতুন যে প্রজেক্ট সেটা হচ্ছে একাডেমিক এবং কম্পিটিটিভ, সেখানেও তোমরা জয়েন হতে পারবে ফ্রিতে। তো সঙ্গে থেকেও উড়ানের সাথে। তো আমরা যে আগে ক্লাসগুলো দিয়েছিলাম সেখানে লাস্ট ব্যাকরণের ক্লাস হচ্ছিল সমাসের ক্লাস। তো আমরা সম্ভবত কর্মধারায় পর্যন্ত শেষ করেছিলাম। তো তারপর থেকে আমরা আজকে ক্লাস কন্টিনিউ করতে চলেছি, সেটা হচ্ছে দ্বিগু সমাস দিয়ে আমরা শুরু করব। তো দেরি না করে সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের ক্লাস। দেখো, দ্বিগু সমাস, সমাসের ক্লাস দ্বিগু সমাস থেকে শুরু করি। আমরা জানি যে দ্বিগু সমাস খুব ছোট্ট একটা চ্যাপ্টার। দ্বিগু সমাসটা কার অন্তর্গত? আমরা বলেছিলাম যে সমাস প্রধানত চার প্রকার: পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, পর পদার্থ প্রধান তৎপুরুষ, উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব এবং অন্য পদার্থ প্রধান বহুব্রীহি সমাস, সেটা আমরা জানি। এবং তার মধ্যে তৎপুরুষ সমাসের আবার দুটি ভাগ আমরা বলেছি, যে সেটার মধ্যে একটা হচ্ছে কর্মধারয় আর একটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে তৎপুরুষ সমাসের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পরপদ প্রধান, যেটা কার মধ্যে রয়েছে? কর্মধারয় সমাসের মধ্যে রয়েছে, আবার দ্বিগু সমাসের মধ্যে রয়েছে। যেহেতু তারা কর্মধারায় তোমার তৎপুরুষের ভাগ, তাহলে নিশ্চয়ই তৎপুরুষের যে ক্রাইটেরিয়া সেটা কিছুটা ম্যাচ করবে, মানে পরপদের প্রধান। এবং কর্মধারা সমাসের নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদটা একটা তোমার বিশেষণ পরপদের। তাহলে পূর্বপদটা পরপদের বিশেষণ, তাই না? তাহলে যে সমাসের পরপদ প্রধান এবং পূর্বপদটা পরপদের বিশেষণ, তাকে বলা হচ্ছে কর্মধারা সমাস। আর দ্বিগু, সেখানে আমরা অনেক কিছু আলোচনা করেছিলাম। কর্মধারা সমাসের মধ্যে উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারা, এই সমস্ত কিছু আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? তো তারপরের যে পার্টটা রয়েছে আজকে আমরা আলোচনা করব দ্বিগু সমাস। তো দ্বিগুটা দেখো কর্মধারার একটা পার্ট এবং তার মূল বিষয় হচ্ছে সংখ্যা। দেখো, তার মূল যে বিষয় সেটা গিয়ে হলো সংখ্যা পূর্ব দ্বিগু। সংখ্যা পূর্ব দ্বিগু। তো এই সংখ্যা পূর্ব দ্বিগুটা কি জিনিস দেখে নেবো আমরা। দেখো, পূর্বে যদি সংখ্যাবাচক থাকে তাহলে সেটাকে আমরা দ্বিগু সমাস বলতে পারি। পূর্বে যদি সংখ্যাবাচক থাকে তাহলে তাকে আমরা দ্বিগু সমাস বলবো। তো কি হবে? দেখো, পূর্ব সংখ্যা আমরা দ্বিগু সমাস বলবো মানে কি সেটা দেখে নাও। পূর্বে সংখ্যা থাকলে সাধারণত দ্বিগু সমাস হয়। দ্বিগু সমাস দুই প্রকার, ঠিক আছে? তার মানে সংখ্যাবাচক যে সমাসের পরপদ প্রধান এবং পূর্ব পদটা একটা সংখ্যাবাচক পদ, তাকে আমরা দ্বিগু সমাস বলবো। এবং এই দ্বিগু সমাস দুই প্রকার, একটা হচ্ছে সমাহার দ্বিগু আর একটা হচ্ছে কি না তদ্ধিতার্থ দ্বিগু। তো সমাহার দ্বিগুটা কি জিনিস আমরা একটু দেখে নিই। সমাহার মানে আমরা জানি যে একত্রিত, সবকিছু এক জায়গায় করাকে আমরা বলি সমাহার। তো সমাহার দ্বিগু, সমাহার অর্থাৎ মিলিত রূপ বোঝালে সমাহার দ্বিগু সমাস হয়। সমাহার অর্থাৎ মিলিত রূপ বোঝালে আমরা তাকে দ্বিগু সমাস বলতে পারি। যথা পঞ্চানাং বটানাং সমাহারও। পঞ্চানাং বটানাং সমাহার মানে পাঁচটি বটের সমাহার একত্রিত। তাহলে পাঁচটি বটের সমাহার, সেটাকে আমরা পঞ্চবটি বলতে পারি। আমরা বলতে পারি ত্রয়ানাং, এটা আকারটা হবে না, হ্যাঁ, ত্রয়ানাং লোকানাং সমাহার ত্রিলোকি। দেখো, এখানে আমরা কিটাকে বোল্ড করেছি, একই রকম ভাবে টিটাও বোল্ড হবে এবং এখানে লেখা আছে স্ত্রীলিঙ্গ। তাহলে এই যে ত্রয়ানাং লোকাহার সমাহারও, লোকানাং সমাহারও, সেটাকে ত্রিলোকি বলা হয়। তো এখান থেকে কিটার কি বিশেষত্ব, কেন আমরা স্ত্রীলিঙ্গ লিখলাম, সেটাকে আমরা একটু জেনে নিই। এবার বিষয়টা হচ্ছে, বলছে যে যদি পরপদ অকারান্ত হয়, পরপদ যদি অকারান্ত হয় তাহলে সমাসবদ্ধ পদটি স্ত্রীলিঙ্গ হবে। তাহলে পরপদ যদি অকারান্ত হয় তাহলে সমাসবদ্ধ পদ স্ত্রীলিঙ্গ হবে। সেটা বিশেষত্ব কি বা কিভাবে হচ্ছে দেখে নিই। দেখো, দুটোর ক্ষেত্রেও আমরা যদি পঞ্চানাং বটানাং বলি তাহলে দেখো পঞ্চ প্লাস বট। আমরা যদি ত্রয়ানাং লোকানাং বলি তাহলে দেখো ত্রয় প্লাস লোক। তাহলে এই যে লোকটা বা বটটা, দেখো লাস্টে কিন্তু অ রয়েছে, বট
লোকো, তাই না? লাস্টে অ রয়েছে, তার মানে সেটা হচ্ছে শেষ বর্ণটি অ বা অকারান্ত পদ। তাই বলছে যে পরপদ যদি অকারান্ত হয় তাহলে সেটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তাহলে পঞ্চানাং বটানাং সমাহার, দেখো বট স্ত্রীলিঙ্গ, এই সরি অকারান্ত শব্দ, তাহলে যখন পঞ্চবটি হলো সেটা কিন্তু নদী শব্দের মতো হয়ে গেল। একই রকম ভাবে ত্রয়ানাং লোকাহার সমাহারও ত্রিলোকী, সেই জন্য আমরা এটাকে বোঝানোর জন্য এটা বোল্ড করেছি এবং বলেছি কি এটা নদী শব্দের মতো এবং স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পঞ্চবটি বা ত্রিলোকী, স্ত্রীলিঙ্গ শব্দ, এবং সেটা কি কারণে হয়েছে না পরপদটা অকারান্ত, তাই এটা হয়েছে। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে, দেখো এখানে রয়েছে ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমে কি বলছে? ত্রিভুবনম। দেখো ত্রিভুবনমটার মধ্যে কি হয়েছে, আমি যদি ত্রিভুবনমের ব্যাস বাক্য করি, ত্রয়ানাং ত্রয়ানাং ভুবনানাং সমাহারো, ত্রয়ানাং ভুবনানাং সমাহারো হয়ে যাবে ত্রিভুবনম। তাহলে ত্রিভুবনম আমরা দেখতে পাচ্ছি, দেখো ত্রয়ানাং ভুবন, ত্রয় আর ভুবন, কেন এটা ব্যতিক্রম? দেখো ভুবনটাকে দেখো, এটাও কিন্তু অকারান্ত, কিন্তু অকারান্ত হওয়া সত্ত্বেও তাহলে কি হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল ত্রিভুবনী, হওয়া উচিত ছিল ত্রিভুবনী, কিন্তু আমরা দেখলাম ত্রিভুবনীটা ভুল বা রং আনসার। তাই এটাকে কি হলো, কি করা হলো? ত্রিভুবনম করানো হলো, তাহলে ক্লিবলিঙ্গ হয়ে গেল। তার মানে আমরা এটা হচ্ছে ব্যতিক্রম, এটাকে আমরা ব্যতিক্রম বলতে পারি। তার মানে এখান থেকে কি বোঝা গেল যে নর্মালি যদি পরপদটা অকারান্ত হয় তাহলে সেটা কি হয়? স্ত্রীলিঙ্গ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্যতিক্রমও আছে, যে সবসময় যে পরপদ অকারান্ত হলে স্ত্রীলিঙ্গ হবে এরকম ব্যাপার নয়, সেটা চেঞ্জও হতে পারে। ঠিক আছে, তো এইবার এখান থেকে আমরা বলতে পারি যে পরীক্ষায় কিভাবে তোমাদের আসবে। পরীক্ষা দেখো অনেক রকম ভাবে আসতে পারে। ফার্স্ট হচ্ছে এক কথায় প্রকাশ, ত্রয়ানাং লোকানাং সমাহারও আমাদের লিখতে হবে ত্রিলোকী, বা পঞ্চানাং বটানাং সমাহারও পঞ্চবটি, ত্রয়ানাং ভুবনানাং সমাহারও করলে তখন আবার হয়ে যাবে ত্রিভুবনম, এইভাবে আসতে পারে। ব্যাস বাক্য করে দেখাও ত্রিলোকী, তখন আসবে ত্রয়ানাং লোকানাং সমাহারও পঞ্চবটি, পঞ্চানাং লোকানাং সমাহারও, এইভাবে তো আসতেই পারে। এছাড়া পঞ্চবটি কেন হয়েছে, মানে কোন লিঙ্গে হয়েছে, স্ত্রীলিঙ্গে কেন হয়েছে? কারণ পরপদ বা উত্তর পদ যদি অকারান্ত হয় তাহলে সেটাকে আমরা স্ত্রীলিঙ্গ করতে পারি, এটা আমরা দেখলাম। তো এত রকম ভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। তাহলে এই গেল আমাদের সমাহার। দ্বিগু সমাহার কথার অর্থ কি? সমাহার কথার অর্থ হচ্ছে একত্রিত করা। নেক্সট তদ্ধিতার্থ দ্বিগু বলছে উত্তরপদ পরে থাকলে বা তদ্ধিতার্থ বিষয়েও দ্বিগু সমাস হয়। উত্তরপদ যদি পরে থাকে বা তদ্ধিতার্থ বিষয়েও দ্বিগু সমাস হয়, যেমন সন্নাং মাতৃনাং অপত্যং পুমান। তোকে এতক্ষণ কি ছিল যে ত্রয়ানাং ভুবনানাং সমাহার বা ত্রয়ানাং নদীনাং সমাহার, কিন্তু এখন বলছে সন্নাং মাতৃনাং অপত্যং পুমান, আরো একটা নতুন উত্তর পদ পেয়েছি আমরা, একটা নতুন পদ পেয়েছি। তাহলে সন্নাং মাতৃনাং অপত্যং, এখানে কিন্তু দুটো পদের মধ্যে সীমাবদ্ধ নয়, সন্মাতুরো, দেখো সন্নাং মাতৃনাং সমাহার ওই অপত্যং পুমান, তাহলে এখানে কিন্তু তিনটে পদ রয়েছে। একই রকম পঞ্চভি গভীকৃত, 5টি গরু ক্রয় করা হয়েছে। তাহলে এখানে তদ্ধিতার্থ দ্বিগু এই কারণেই হয়েছে যে যদি উত্তরপদ পরে থাকে তাহলে উত্তরপদ পরে রয়েছে, তাই এগুলোকে বলা হয় তদ্ধিতার্থ দ্বিগু। এবং এইগুলো নর্মালি খুব একটা যে আসে তা নয়, কিছু কিছু উদাহরণ তোমরা মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এইগুলো তদ্ধিতার্থ দ্বিগু এবং সমাহার দ্বিগু। নেক্সট এবার চলে আসবে আমরা নতুন একটা সমাস, সেটা হচ্ছে বহুব্রী সমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমাস। কারণ আমরা দেখেছি যে এ প্লাস বি করে তোমাদেরকে দেখিয়েছিলাম, এ প্রধান হলে মানে পূর্বপদ প্রধান হলে অব্যয়ভাব সমাস, বি যদি প্রধান হয় পরপদ প্রধান তৎপুরুষ সমাস, উভয় পদার্থ যদি প্রধান হয় মানে এ বি দুটোই, তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং যদি এ বির মধ্যে কেউ প্রধান নয়, বি প্রধান হয়, সি প্রধান, তাহলে সি হচ্ছে, এটাকে বলা হবে আমাদের বহুব্রীহি সমাস। ঠিক আছে, তাহলে অন্য পদের অর্থ প্রধান হলে সেটাকে বলা হয় বহুব্রী সমাস। আমরা এখানেও দেখছি কি লেখা, যে অন্য পদার্থ প্রধান ও বহুব্রী, মানে অন্য পদের অর্থ প্রধান, অন্য পদের অর্থ প্রধান হলে তাকে বহুব্রী সমাস বলবো। ঠিক আছে, এই হচ্ছে অন্য পদের অর্থ প্রধান বহুব্রী সমাস। আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি যে বহুব্রী সমাসের উদাহরণ। যেমন ধরো আমরা যদি বলি যে বিনা পানি, সাপোজ বিনা পানি, ঠিক আছে, তাহলে বিনা পানিতে কি হচ্ছে, বিনা ব্যাস বাক্য হচ্ছে বিনা পানৌ যস্যা
সা। তাহলে বিনা পানৌ যস্য সা যখন আমরা বলবো তখন দেখো এখানে কি হলো, বিনা একটা পদ, পানি একটা পদ। পানি মানে হাত, বিনা মানে বাদ্যযন্ত্র আমরা জানি। তাহলে বিনা পানিতে আছে যার সে, তাহলে এখানে একটা পদ শব্দ এক, বিনা, দুই হচ্ছে পানি হলো। তাহলে দেখো তো এখানে কে প্রধান, আমরা বিনা পানৌ যস্য সা আমরা কি জানি যে বিনা পানি, তাই না, বিনা পানি। তাহলে এই যে বিনা পানি বললে আমরা কাকে বুঝি, বিনা পানি বললে আমরা কাকে জানি, আমরা জানি সরস্বতীকে, সরস্বতী, মা সরস্বতীকে বুঝি। তাহলে বিনা পানির মধ্যে বিনা প্রধান না, প্রধান নয়। পানি মানে হাতও প্রধান নয়, মানে বিনা হাতে আছে যার। তাহলে আমরা যদি বলি বিনা হাতে আছে যার, আমরা কাকে বলবো, সরস্বতীকে বলবো। তার মানে এখানে বিনাও প্রধান নয়, আবার হাতও প্রধান নয়। কে প্রধান, তৃতীয় একজন ব্যক্তি যাকে আমরা সি বলেছি সে প্রধান। তাহলে সেই জন্য একটা অন্য পদের অর্থ প্রধান, তাই আমরা তাকে বহুব্রীহি সমাস বলতে পারি। বলো বুঝতে পেরেছো কিনা। তাহলে অন্য পদের অর্থ প্রধান, তাই তাকে আমরা বহুব্রীহি সমাস বলে থাকি। ঠিক আছে, এইবার বহুব্রীহি সমাস তিন প্রকার। কয় প্রকার না, তিন প্রকার। কি কি, ফার্স্ট হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, 2 নম্বর হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি, আর 3 নম্বর হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। তাহলে সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি আর ব্যতিহার বহুব্রীহি। তাহলে এই যে তিন প্রকার সমাস আছে, এইবার এই তিন প্রকার সমাসকে আমরা ডিসকাস করতে চলেছি, দেখতে থাকো চলো। দেখো ফার্স্ট হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। দেখো সমানাধিকরণ বহুব্রীহি মানে হচ্ছে, এটা অবশ্যই বহুব্রীহি সমাসের একটা পার্ট, এবং সমানাধিকরণ এর ভাঙলে আমরা পাবো সমান অধিকরণ। সমান অধিকরণ, অধিকরণ মানে কি, বিভক্তি স্থান। বিভক্তির স্থান, তাহলে তাদের অবস্থানটাই হচ্ছে অধিকরণ, মানে তাদের বিভক্তিটাই তো আমাদের অবস্থান বোঝায়। তো তারা কোন অবস্থানে রয়েছে সেটা হচ্ছে বিভক্তি বোঝায়। তাহলে সমান যাদের অধিকরণ তাকে বলা হবে সমানাধিকরণ। এবং বহুব্রীহি সমাসের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অন্য পদের অর্থ প্রধান আমরা জানি। তাহলে সমানাধিকরণ বহুব্রীহি কাকে বলছে, যে সমাসের পূর্বপদ এবং পরপদের বিভক্তি সমান। যে সমাসের, লিখে নিতে পারো তোমরা সংজ্ঞা হিসেবে, কারণ এটাও আসতে পারে যে সমাসের দিয়ে দিল কোন সমাস তাকে বলে সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে যে সমাসের পূর্বপদ ও পরপদের বিভক্তি সমান, তাকে কি বলা হয়, সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলা হয়। বোঝা গেল। চলো একটা উদাহরণ দিয়ে দেখি আমরা। যেমন ধরো পীতাম্বর, আমরা বলতে পারি পীতাম্বর বা নীলাম্বর। দেখো পীতাম্বর তাহলে কি হবে, কাকে বলে, কৃষ্ণকে বলি। পীতম অম্বরম যস্য স, পীতম অম্বরম যস্য স, পীত বর্ণের পোশাক যার সে। ঠিক আছে, তাহলে দেখো এখানে পীত বর্ণের পোশাক যার সে, যস্য স। ঠিক আছে, যস্য স তাকে ইন্ডিকেট করছে, যার তাকে ইন্ডিকেট করছে যস্য স। ঠিক আছে, তাহলে এই যে যস্য স বলেছে, তার মানে পীতকেও বোঝাচ্ছে না, আবার অম্বরকেও বোঝাচ্ছে না, অন্য কাউকে বোঝাচ্ছে। তাহলে পীত বর্ণের পোশাক ধারণ করেছেন মানে হলুদ বর্ণের পোশাক ধারণ করেছেন যিনি, তিনি কাকে বোঝাচ্ছে, তিনি কে, কেউ নন, আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ, পীতাম্বর, তাই না। একই রকম নীলাম্বরের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা এখানে পীতকেও বুঝলাম না, আবার অম্বরকেও বুঝলাম না, বুঝলাম কাকে, কৃষ্ণকে বুঝলাম, কৃষ্ণ। তাহলে আমরা পীতাম্বর বলতে আমরা কৃষ্ণকে বোঝাচ্ছি। এবার কি করে এটা সমানাধিকরণ বহুব্রীহি হলো, সমানাধিকরণ বহুব্রীহি দেখো, পীতম একের এক, অম্বরম একের এক, দুটোই কিন্তু একের এক হয়েছে বিভক্তি, এই যে পীতম অম্বরম হলো। তাহলে পীতম অম্বরম যস্য স যদি বলি, তাহলে উভয় পদের বিভক্তি কিন্তু সেম সেম হয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পীতাম্বর। এটা হচ্ছে কি সমাস না, সমানাধিকরণ বহুব্রীহি যাদের সমান অধিকরণ। ঠিক আছে, আচ্ছা একই রকম আমরা নীলাম্বরম করতে পারি, নীলাম্বর, তাহলে এটাও তাই, নীলম অম্বরম যস্য স।
কিন্তু যদি আমরা এখানে নিলাম বরম করি, ময় হসন্ত করে দেই, তাহলে কিন্তু আর বহুব্রী সমাস হবে না। এটা আমরা কি সমাসে চলে যাবে? এটা আমাদের কর্মধারায় চলে যাবে। আমরা দেখেছিলাম যে নীলাম বরম যদি আমরা করি তখন ব্যাজবাক্য কি হবে? নীলম অম্বরম যত তৎ, মানে নীল যে অম্বর। দেখো এখানে নীলাম্বর বলতে কিন্তু নীলবর্ণের পোশাককে বলা হচ্ছে, তাহলে এখানে কিন্তু কোনো মানুষকে বলা হচ্ছে না, কারণ যখনই মানুষকে টার্গেট করবে না তখন সেটা কি হবে? না প্রথমা বিভক্তি হয়ে যাবে, বিসর্গ চলে আসবে। যেমন এখানে দেখো পিতাম্বর আর এখানে নীলাম্বরম, তার মানে এটা কোনো মানুষকে ইন্ডিকেট করছে না, এটা কাকে ইন্ডিকেট করছে? এই নীল বর্ণের পোশাককে ইন্ডিকেট করছে। তার মানে অম্বরটা এখানে প্রধান এবং নীলটা হচ্ছে তার বিশেষণ, নীল বর্ণের পোশাক, তাই এটাকে বলা হবে কর্মধারয় সমাস। তার মানে এটা কিন্তু একটু ভালো করে বুঝে তোমাদেরকে করতে হবে, কারণ একই রকম থাকবে কিন্তু সমাস আলাদা হয়ে যাবে, তখনই কিন্তু সেটা ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা কোথায় ছিলাম? সমানাধিকরণ বহুব্রী কাকে বলে? যে সমাসের, যে বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদের বিভক্তি সমান তাকে বলবো আমরা সমানাধিকরণ, বা একই রকম বিভক্তি তাদেরকে বলবো আমরা সমানাধিকরণ বহুব্রীহি। চলো এবার নেক্সট হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী। ব্যাধিকরণ বহুব্রীকে ভাঙলে হবে বিপরীত অধিকরণ। বিপরীত অধিকরণ। বিপরীত অধিকরণ, যে বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদের বিভক্তি সমান নয়, বিপরীত, তাকে বলবো আমরা ব্যাধিকরণ বহুব্রী। যে সমাসের বা যে বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদের বিভক্তি সমান নয় তাকে আমরা বলবো ব্যাধিকরণ বহুব্রী বা বিপরীত বিভক্তিযুক্ত বহুব্রী সমাস। দেখবো আমরা উদাহরণ দিয়ে কেমন হয়। যেমন ধরো আমরা বলতে পারি নীলকণ্ঠ। নীল কণ্ঠে যস্য স। নীলকণ্ঠে যস্য স। দেখো নীলকণ্ঠ কাকে বলি? নীলকণ্ঠ আমরা মহাদেবকে বলি, তাই না? তো এটা না অনেকে ভুল ব্যাখ্যা করে যে নীলকণ্ঠে যস্য স না, নীলকণ্ঠ যস্য স, যার গলা নীল, এরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে মহাদেব একবার সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠেছিল তখন সেই বিষটা তিনি পান করেছিল, রাখার জায়গা নেই, পান করেছিল। কিন্তু তিনি পান করে ভাবলেন যে যদি আমি এটা গিলে নিই তাহলে আমারই তো মৃত্যু হবে, বিষ পান করেছি। তাই তিনি পান করেছিলেন ঠিকই, কিন্তু গলায় পর্যন্ত রেখেছিলেন, তিনি সেটা গিলতে পারেননি। তো গলায় যেহেতু রেখেছিলেন সেজন্য তার গলাটার বর্ণ হয়ে গেছিল নীল। তার মানে নীল বর্ণের গলা নয়, নীল কোথায় আছে? না কণ্ঠে আছে। তাহলে নীল কণ্ঠে আছে যার, সে হচ্ছে নীলকণ্ঠ। তাহলে দেখবো আমরা নীলকণ্ঠে আছে যার, সে নীলকণ্ঠ যদি হয় তাহলে এখানে কি হয়েছে? নীল এটা হচ্ছে একের এক, কণ্ঠে এটা হচ্ছে সাতের এক, তাহলে এটা অধিকরণ, এটা হচ্ছে প্রথমা। তাহলে দেখো দুটো কিন্তু আলাদা আলাদা, একটা প্রথমা একটা অধিকরণ। তাহলে যখন বিভক্তি পূর্বপদ এবং পরপদের বিভক্তি আলাদা আলাদা হবে তখন তাকে আমরা বলবো ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি। আমরা প্রথমেই দেখেছিলাম বিনা পানি, সেটাও কিন্তু তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ব্যাধিকরণ বহুব্রী কাকে বলা হয় এবং সমানাধিকরণ বহুব্রী কাকে বলা হয়। যে সমাসের পূর্বপদ এবং পরপদ সমান বিভক্তিযুক্ত তাকে বলা হবে সমানাধিকরণ বহুব্রী, এবং যে সমাসের পূর্বপদ আলাদা এবং পরপদ আলাদা বিভক্তিযুক্ত তাকে বলা হবে ব্যাধিকরণ বহুব্রী সমাস। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট চলে যাব আবার। আচ্ছা, নেক্সট স্লাইড। 3 নম্বর হচ্ছে ব্যতিহার বহুব্রী। আচ্ছা, ব্যতিহার বহুব্রী এটা দেখো ওইরকম বিভক্তির মতো ব্যাপার নয়। এটার সংখ্যা কি বলছে যে একই প্রকার কাজের বিনিময়ে, একই প্রকার কাজের বিনিময়ে উভয়ের মধ্যে যে দ্বন্দ্ব সংঘটিত হয় তাকে ব্যতিহার বহুব্রীহি বলা হয়। তাহলে কি হলো?
একই প্রকার কাজের বিনিময়ের মাধ্যমে যদি উভয়ের মধ্যে যে দ্বন্দ্ব সংঘটিত হয় তাকে ব্যতিহার বহুব্রী বলা হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ধরো লেডিস কম্পার্টমেন্টে বেশি দেখা যায়, দেখবে দুটো মহিলার মধ্যে খুব ঝামেলা লেগে গেছে। তা কি করে ঝামেলা হয়? দেখবে তারা দুজনই দুজনের চুল ধরে টানে, মানে একজন যদি আরেকজনের চুল ধরে তাহলে অপরজনে কিন্তু তার চুলই ধরবে, এবং চুল একবার ধরে ফেললে ছাড়বে না কিন্তু দুজনেই। তার মানে যে চুলোচুলি ব্যাপারটা বলি না আমরা, সেটাকে বলা হয় কেশাকেশি। আবার ছেলেরা আবার হস্তাহস্তি, কেউ যদি কাউকে একটা চর মারে বিপরীত দিক থেকে কিন্তু চরই আসবে, ঘুষি সাধারণত আসে না, তাই না? তাহলে এই যে একই প্রকার কার্যের বিনিময়ে চরাচরি, হাতাহাতি, দেখো হাতে হাতে যে যুদ্ধ, লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, কেশাকেশি, তো এই সবগুলোই হচ্ছে একই প্রকার কার্যের মাধ্যমে উভয়ের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রী। কি বললাম? একই প্রকার কাজের মাধ্যমে উভয়ের মধ্যে যে দ্বন্দ্ব বা বিবাদ সংঘটিত হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রী সমাস। উদাহরণ আমরা কয়েকটা দেখে নিই। যেমন ধরো কেশাকেশি, কেশাকেশি আমরা বলবো কেশেষু কেশেষু আকৃষ্য যৎ যুদ্ধং প্রবৃত্তম। কেশেষু কেশেষু আকৃষ্য যৎ যুদ্ধং প্রবৃত্তম, মানে কেশে কেশে, কেশ ধরে যে যুদ্ধের শুরু করা হয় সেটাকে বলা হয় কেশাকেশি। আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো, কারণ তার মধ্যে একটা ব্যাপার আছে যেটা আমি এখন বোঝাবো তোমাদের, দণ্ডাদণ্ডী। দেখো, দণ্ডৈশ্চ যৎ যুদ্ধং প্রবৃত্তম। দণ্ডৈশ্চ যৎ যুদ্ধং প্রবৃত্তম। এবার এখানে মজাটা দেখো, সেটা হলো গিয়ে কেশাকেশি কেশেষু আকৃষ্য যৎ যুদ্ধং প্রবৃত্তম, মানে চুল ধরে যে যুদ্ধটা হচ্ছে বা যে বিবাদ হচ্ছে। আর এখানে দণ্ডৈশ্চ মানে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ হচ্ছে তাকে বলা হচ্ছে দণ্ডাদণ্ডী, আর এটা হচ্ছে কেশাকেশি। এখন বিষয় হচ্ছে যে এই কেশেষুটা কোথায় আছে? 7-এর 3 আছে, আর এটা হচ্ছে 7-এর 3 আছে, কিন্তু এটা 3-এর 3 আছে, মানে তৃতীয়ার বহুবচন, এটাও তৃতীয়ার বহুবচন আছে, আর এটা হচ্ছে সপ্তমীর বহুবচন আছে। তাহলে কেন এই পার্থক্য? একটা হলো সপ্তমীর বহুবচন আর একটা হচ্ছে তৃতীয়ার বহুবচন। কেন? মানে কিন্তু একই। দেখো, কেশে কেশে ধরে যে যুদ্ধ হচ্ছে আর লাঠিতে লাঠিতে যে যুদ্ধ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে দণ্ডাদণ্ডী আর হচ্ছে কেশাকেশি। তাহলে সাধারণত একই রকম হওয়া উচিত ছিল, কিন্তু সেটা একই রকম হয়নি। কেন হয়নি? সেটার কারণ হচ্ছে আমরা কারক বিভক্তির সময় দেখেছিলাম যে অধিকরণ কয় প্রকার? 3 প্রকার ছাড়াও বিভক্তি একরকম রয়েছে, সেটা হচ্ছে অবচ্ছেদে সপ্তমী, তাই না? আমরা পড়েছিলাম যে অবচ্ছেদে সপ্তমী। তাহলে অবচ্ছেদ কাকে বলে? অবচ্ছেদ হচ্ছে শরীরের অঙ্গ, শরীরের অঙ্গ বোঝালে অবচ্ছেদ হয়, শরীরের অঙ্গ বোঝালে অবচ্ছেদ হয়। তাহলে কেশ তো নিশ্চয়ই শরীরের অঙ্গ, তাই না? চুল শরীরের অঙ্গ, তাই কেশেষু মানে চুল ধরে যে টানাটানি হচ্ছে সেটা হচ্ছে কেশাকেশি। সেই জন্য শরীরের অঙ্গ বলে এটা কিন্তু সপ্তমী হয়েছে, আর কিচ্ছু না। আর আসলে দেখো, দণ্ডৈশ্চ মানে হচ্ছে তৃতীয়া বহুবচন, মানে হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। তাহলে লাঠির দ্বারা যে যুদ্ধ সেটাকে বলা হয় দণ্ডৈশ্চ যৎ যুদ্ধং প্রবৃত্তম। তাহলে এটা হচ্ছে তৃতীয়া, ঠিক আছে? নর্মালি এটাই ঠিক হওয়া উচিত, এটা তৃতীয়া আর এটা হচ্ছে সপ্তমী। কেন সপ্তমী? কারণই হচ্ছে শরীরের অঙ্গ, তাই সপ্তমী, আর দণ্ড দিয়ে দ্বারা দিয়া কর্তৃক, তাই দণ্ডৈশ্চ তৃতীয়া। নেক্সট, প্রাদি বহুব্রীহি। এবার চলে আসবো আমরা প্রাদি বহুব্রী। প্রাদি, প্র, পরা প্রভৃতি উপসর্গ যুক্ত যে বহুব্রী সমাস হবে সেটাকেই বলা হবে প্রাদি বহুব্রী। এবার এখানে কি হচ্ছে দেখো, এই যে বিধবা, আমরা এটাকে না মধ্যপদলিপি বা উত্তরপদলিপি বহুব্রীও কিন্তু আমরা বলতে পারি, কিন্তু যেহেতু উত্তরপদলিপি হওয়া সত্ত্বেও যেহেতু এখানে প্র, পরা প্রভৃতি যে 20টা উপসর্গ, তার মধ্যে প্র বা পরা বা প্র
এখানে প্রো রয়েছে, সেই জন্য এখানে প্রো পরা প্রভৃতির মধ্যে আমার বিধবার মধ্যে কিন্তু বি উপসর্গটা রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য যেহেতু আগে এই উপসর্গ রয়েছে, সেই জন্য উত্তর পদলোপী সমাস হওয়া সত্ত্বেও বা মধ্য পদলোপী হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এটাকে প্রাদি বহুব্রীহি বলতে পারি। যেমন বিধবা, বিধবার ব্যাজবাক্য আমরা কি করতে পারি দেখে নেব। বিগত ধবা ধব যস্যা সা, বিগত ধব যস্যা সা। দেখো বিধবা যার হাজবেন্ড বা স্বামী মারা গেছেন, তো স্বামী সংস্কৃত হচ্ছে ধব, তাহলে বিগত হয়েছেন ধব যার, সে দেখো এটা স্ত্রীলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, তাহলে যার স্বামী বিগত হয়েছেন, তাই তো। তাহলে বিগত ধব যস্য সা, দেখো এখানে এই যে গতটা কিন্তু আমাদের গত হয়েছেন মানে লোপ পেয়েছেন, তাই সেই জন্য বি আর ধব যুক্ত হয়েছে বি ধবা, ঠিক আছে, স্ত্রীলিঙ্গ। তাহলে এটা কি হলো, এই যে বিটা কিন্তু একটা উপসর্গ, ওই প্রো পড়ার মতো একটা উপসর্গ, তাই এটাকে বলা হচ্ছে প্রাদি, ঠিক আছে, নয়তো এটা উত্তর পদলোপী বহুব্রীহি হতো, তাই এটা প্রাদি বহুব্রীহি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বহুব্রী সমাসের যে তিনটে ভাগ ছিল, সেটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রী, ব্যাধিকরণ বহুব্রী আর প্রাদি তোমার ব্যতিহার বহুব্রী। এছাড়া রয়েছে প্রাদি বহুব্রী, বলে দিলাম তোমাদের। নেক্সট হচ্ছে নং বহুব্রীহি। দেখো নং বহুব্রীটা কি, না বাচক, আমরা সবাই বুঝতেই পারছি নং বহুব্রী হচ্ছে না বাচক বা নেগেটিভ কিছু থাকবে, না বাচক বা নেগেটিভ কিছু থাকলে সেটাকে আমরা নং বহুব্রী বলছি। যেমন অবিদ্যমানং ধনং যস্য স অধন, অবিদ্যমানং ধনং যস্য স অধন। তার মানে দেখো এখানে বহুব্রী সমাস কেন বলছে, অবিদ্যমানং ধনং যস্য, যার ধন নেই, সম্পত্তি ধন সম্পত্তি নেই, তাকে কি বলা হচ্ছে এখানে, না নেইটা প্রধান না ধন প্রধান, যার নেই সটা প্রধান, তাই না, সেটা হচ্ছে অধন। তাহলে এই হচ্ছে সেই তৃতীয় ব্যক্তি সি। তাহলে পরপদের অর্থ সরি, তাহলে এটা কি হচ্ছে যে না পূর্বপদ প্রধান হচ্ছে না পরপদ প্রধান হচ্ছে, 3 নাম্বার কেউ একজন অন্যজন সে এখানে প্রধান হচ্ছে, তাই এটা কি হলো, এটা অধন, মানে হচ্ছে অবিদ্যমানং ধনং যস্য, এটা হচ্ছে তার ব্যাস বাক্য, এবং এটাকে আমরা কি বলতে পারি, নং বহুব্রীহি, ঠিক আছে। এরকম ন দিয়ে অনেক কিছুই থাকতে পারে, তাহলে নং বহুব্রী কাকে বলা হবে, পূর্বপদ যদি না বাচক থাকে তাহলে সেটা নং বহুব্রী অবিদ্যমান অর্থে হচ্ছে। নেক্সট 6 নম্বর হচ্ছে উত্তর পদলোপী বহুব্রীহি। আমরা একটু আগে যেটা বললাম, প্রাধির সময় উত্তর পদলোপী বহুব্রী মানে হচ্ছে উত্তর পদটা যদি তার লোপ পায় তাহলে তাকে উত্তর পদলোপী বহুব্রী সমাস আমরা বলতে পারি। যেমন শাস্ত্রজ্ঞানম এব ধনম যস্য, দেখো এখানে উত্তর পদলোপী হয়েছে কেন, কারণ এখানে না প্রো পরা যে উপসর্গগুলো সেগুলো কিন্তু অস্তিত্ব নেই, যদি থাকতো তাহলে তখন সেটাকে আমরা প্রাধি বলতাম, কিন্তু এখানে রয়েছে উত্তর পদলোপী বহুব্রী মানে উত্তর পদ লোপ পেয়েছে, তাই এটাকে আমরা উত্তর পদলোপী বহুব্রী বলছি। তাই শাস্ত্রজ্ঞানম এব ধনম যস্য, দেখো শাস্ত্রজ্ঞান এব ধনম যস্য স, তাহলে একই রকম শাস্ত্রজ্ঞানও এখানে প্রধান নয়, আবার ধনমও প্রধান নয়, যার আছে শাস্ত্রজ্ঞান সে প্রধান, মানে হচ্ছে শাস্ত্র ধন প্রধান, এখানে অন্য একজন ব্যক্তি। তাহলে সেই জন্য এখানে দেখো শাস্ত্র জ্ঞানম এই পদটা কিন্তু লোপ পেয়েছে, শাস্ত্র জ্ঞানম এবং ধনম যস্য, তাই এখানে হলো শাস্ত্র ধন, বোঝা গেছে। তাই এটাকেও আমরা বলছি উত্তর পদলোপী বহুব্রীহি, উত্তর পদলোপী বহুব্রীহি, ঠিক আছে। তো বোঝা গেল কেন আমরা একে উত্তর পদলোপী বহুব্রী বললাম। চলে যাবো আমরা নেক্সট। আচ্ছা, নেক্সটে আমাদের বহুব্রী সমাস সম্পন্ন হলো। এবার আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা কিছু টেস্ট মানে হলো গিয়ে আমরা কিছু 10টা মতো সমাস, হ্যাঁ আচ্ছা সমাস আলোচনা করব, তার আগে ও আচ্ছা আরো কিছু আছে, প্র্যাকটিসের আগে আরো কিছু আছে। দেখো 7 নম্বর হচ্ছে নিত্য সমাস। এই যে নিত্য সমাসটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। নিত্য সমাস কাকে বলে, নিত্য সমাস কাকে বলে, যে সমাসের কোনো ব্যাস বাক্য তৈরি করা যায় না, যে সমাসের আলাদা করে কোনো ব্যাস বাক্য তৈরি হয় না, যে সমাসের আলাদা করে কোনো ব্যাস বাক্য তৈরি করা যায় না তাকে বলা হবে নিত্য সমাস। যেমন কৃষ্ণ সর্প, দেখো কৃষ্ণ সর্প হচ্ছে কৃষ্ণ
সর্প। দেখো কৃষ্ণ সর্প মানে কালো বর্ণের সাপ, তাই না? কৃষ্ণ মানে কালো, সর্প মানে সর্প, তাহলে কৃষ্ণ সর্প হচ্ছে কৃষ্ণ সর্প। কৃষ্ণ সর্প রয়েছে কালো বর্ণের সাপ, যাকে বলা হচ্ছে কেউটে সাপ। কেউটে সাপ। তাহলে দেখো তো এই কৃষ্ণ সর্পকে আমি ভেঙে আলাদা করে ব্যাস বাক্য তৈরি হলো? হয়নি। জাস্ট কৃষ্ণ সর্প, ব্যাস বাক্যটাও কৃষ্ণ সর্প। তার মানে বলা হচ্ছে যে সমাসের আলাদা করে কোনো ব্যাস বাক্য তৈরি করা যায় না। যেমন ধরো আমি এখানেই বলতে পারি, যেমন ধরো অধন অবিদ্যমানং ধনং যস্য, এটা একটা শব্দ কিন্তু এটা একটা বাক্য, তাহলে একটা শব্দকে বাক্যে ভেঙে পরিণত করেছি, ব্যাস বাক্য হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে কৃষ্ণ সর্প, দেখো কৃষ্ণ সর্প আমি লিখেছি কৃষ্ণ সর্প মানে কালো বর্ণের সাপ, তার মানে আলাদা করে আমি ব্যাস বাক্য তৈরি করতে পারিনি। তাহলে যেখানে আলাদা করে ব্যাস বাক্য তৈরি করা যাবে না সেটাকে কি বলবো আমরা? সেটাকে বলবো নিত্য সমাস। যেমন দেশান্তরম অন্য দেশ, তাহলে অন্য দেশ ও দেশান্তরম, অন্যই তো অন্তর, অন্যটাই অন্তরকে ইন্ডিকেট করছে, তাহলে যেটাই অন্য সেটাই অন্তর। তাহলে এটাও তাই, দেশান্তর, এখানে কোনো ব্যাস বাক্য আলাদা করে তৈরি করা গেল না, তাই এটাকেও বলা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস কমপ্লিট। নেক্সট হচ্ছে একশেষ বৃত্তি। আচ্ছা, একশেষ বৃত্তিটা দেখো, একশেষ বৃত্তি হচ্ছে একই জিনিস শেষে গিয়ে বিভক্তি প্রযুক্ত করবো, এটা হচ্ছে একশেষ। ঠিক আছে, একশেষ বৃত্তি, একই জিনিস আমরা শেষে গিয়ে প্রযুক্ত করব বিভক্তি। বলছে যে একটা শব্দের উপরই যদি বারবার করে ইউজ করা হয়, একটা শব্দকে যদি বারবার করে ইউজ করে সমাস তৈরি করা হয়, তাহলে তাকে আমরা বলবো একদেশ বৃত্তি। যেমন ধরো বৃক্ষ, এবং এখানে বলেছে যে তাদের সংখ্যা অনুযায়ী বচন নির্ধারিত হবে। একটি শব্দ বা পদ, একটি পদ লিখে, হ্যাঁ, একটি পদ নিয়ে যে সমাস এবং সংখ্যা অনুযায়ী বচন হবে। যেমন ধরো বৃক্ষ, আমরা দেখছি যে এটা একের দুই, তাহলে দুটি বৃক্ষ, তাহলে আমরা এখানে লিখতে পারি বৃক্ষশ্চ, বৃক্ষশ্চ, ব্যাস এটাই হচ্ছে আমাদের ব্যাস বাক্য। বৃক্ষশ্চ বৃক্ষশ্চ মানে দুটি বৃক্ষ, একটা বৃক্ষ দুটি বৃক্ষ, বৃক্ষশ্চ। যদি এখানে অনেকগুলো বৃক্ষ থাকতো তাহলে আমরা করতে পারতাম বৃক্ষশ্চ, বৃক্ষশ্চ, এক কথা প্রকাশ আসতে পারে বৃক্ষশ্চ, তখন তিনটে বৃক্ষ, তাহলে নর নর নরা, তাহলে হবে বৃক্ষা, তখন এইটা হচ্ছে আমাদের সমাস বৃক্ষা। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের একশেষ বৃত্তি। দেখো একটা মাত্র শব্দকে নিয়েই কিন্তু আমাদের তৈরি হয়েছে এই সমাসগুলো, বৃক্ষশ্চ 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 বৃক্ষা। তারপরে তরব, একই রকম, মূল শব্দ তরু, তাহলে তরু তরু তরব, তার মানে তরুশ্চ, তরুচ, তরুচ, তাহলে এটা হচ্ছে তরব। ঠিক আছে, তিনটে আমি বলেছিলাম যে সংখ্যা অনুযায়ী বচন নির্ধারিত হবে, তাই তরব মানে বহু বচন, তাই তিনটে তরু, তাই তরব। বোঝা গেছে? তো এই হলো আমাদের একশেষ বৃত্তি। এবারে আমরা অনুশীলনী মানে কিছু আমরা করে দেখব যে আমরা যেটা শিখলাম সেটা কতটা আমরা অ্যাপ্লাই করতে পারছি এই ক্ষেত্রে, দেখে নেব আমরা। প্রথমে হচ্ছে হস্তপাদৌ, দেখো কি সমাস এটা, তোমরা না, আবার বলছি আগের দিনের মতো করে তোমরা যখন এই ক্লাসটা দেখবে, যখন এই অনুশীলনী পার্টটা আসবে না, তখন তোমরা এই স্ক্রিনটা যখন আসবে একটা পজ করবে, পজ করার পর খাতাতে তোমরা এগুলো সলভ করবে, সলভ করার পর তোমরা এটা মেলাবে। তাহলে হবে কি, তোমরা কতটা করতে পারছো, কতটা ঠিক হয়েছে ভুল হয়েছে সেটা তোমরা প্র্যাকটিসটা করে নিতে পারবে। দেখো হস্তপাদৌ, দেখো হস্তপাদৌ এটা কিন্তু দ্বিবচনে আছে, তাহলে এটা কি সমাস হয়েছে? এটা হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়ালি না এটা হস্তপাদম হবে, হ্যাঁ এটা হস্তপাদম, এটা হস্তপাদম, তাহলে হস্ত চ, হস্ত চ পাদ চ, ঠিক আছে, হস্ত চ পাদ চ, এটা কি সমাস হয়েছে? এটা দ্বন্দ্ব সমাস হয়েছে, সমাহার দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব। আচ্ছা, সমাহার দ্বন্দ্ব হলে ক্লিবলিঙ্গ হবে, হ্যাঁ সমাহার দ্বন্দ্ব হলে ক্লিবলিঙ্গ হবে, কিন্তু এটা ইতরতর দ্বন্দ্ব হলে যদি আমরা হস্তপাদৌ করি তাহলে হস্তচ দুটি হাত বলে হস্তপাদৌ করতে পারি, আর যদি পানি পাদম বা হস্তপাদম করি তাহলে হস্তচ পাদচ মানে একটা হাত এবং একটা পা, তাহলে কি হলো? দ্বন্দ্ব সমাস হলো, হ্যাঁ একটা হাত এবং একটা পা হয়ে গেল হস্তপাদম, হাত এবং পা। আর যদি আমরা দ্বিবচনে করি তাহলে হস্তটা হস্তৌ চ পাদৌ চ, ঠিক আছে দুটি করে আছে তাই। তাহলে বোঝা গেল
একটা হচ্ছে হস্তপাদ, হস্তশ্চ পাদশ্চ, দ্বন্দ্ব সমাস। নেক্সট হচ্ছে সুলোপানি। সুলোপানি ব্যাজবাক্য কি হবে? আমরা বিনা পানির মতো করে দিতে পারি, সুলহ পানৌ যস্য স, সুলোপানি। তাহলে সুলোপানি, সুল পানৌ যস্য স মানে শুল পানিতে আছে যার, কে, কাকে বলা হয়? কে প্রধান? শুলো প্রধান নয়, পানীয় প্রধান নয়, ত্রিশূল হাতে আছে যার, মহাদেবকে বোঝাচ্ছে। তার মানে সুলোপানির ব্যাসবাক্য হচ্ছে সুলহ পানৌ যস্য স। তার মানে কি সমাস হবে? অ্যাকচুয়ালি বহুব্রী সমাস হবে। যদি আমরা এটাকে আরো স্পেসিফিক করে বলতে চাই যে এটা কি বহুব্রী সমাস হবে, দেখো এটা হচ্ছে একের এক হয়েছে, আর এটা হচ্ছে কি হয়েছে? সাতের এক হয়েছে, পানিতে আছে যার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি সমাস হবে? এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী হবে, ব্যাধিকরণ বহুব্রী সমাস হবে, যেহেতু এদের আলাদা আলাদা করে বিভক্তি রয়েছে। ঠিক আছে, তো এইরকম কিন্তু পরীক্ষাতে আসতে পারে এবং আসবেই, আসতে পারে না, আসবেই। নেক্সট চলে যাবো আমরা অনলোজ্জ্বল। অনলোজ্জ্বল, অনল এবং উজ্জ্বল, আমরা এখানে দুটি ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে অনল, একটা হচ্ছে উজ্জ্বল। তাহলে দেখো কি হবে? অনল, অনল এব উজ্জ্বল। তার মানে অনলের মতো উজ্জ্বল মানে আগুনের মতো উজ্জ্বল। এখানে কিন্তু মতো নয়, মানে আগুনটাই যেন উজ্জ্বলিত হয়েছে, প্রজ্বলিত হয়েছে। ঠিক আছে, তাহলে অনল এব উজ্জ্বল, আগুনের মতো জল করছে। মতো বলছি ঠিকই, কিন্তু এখানে এব আছে, তাই এটাকে কি বলা হচ্ছে? এটাকে আমরা বলবো রূপক কর্মধারয়, রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, অনল এব উজ্জ্বল, যেটাই অনল সেটাই উজ্জ্বল, যেটাই অনল সেটাই উজ্জ্বল, এটা হচ্ছে অনলোজ্জ্বল। নেক্সট হৃষ্টপুষ্ট, এটা কি সমাস হবে বলো? হৃষ্টপুষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি যে হৃষ্ট সেই পুষ্ট একসাথে রয়েছে, তাহলে এটা ব্যাসবাক্য হবে কি? হৃষ্টশ্চ পুষ্ট চ। তবে এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা জানি কর্মধারয় সমাস কাকে বলে? যে সমাসের পরপদ প্রধান এবং পূর্বপদটা পরপদের বিশেষণ, মানে যেখানে বিশেষ্য বিশেষণ ভাব হবে। কিন্তু এখানে দেখো হৃষ্টপুষ্ট বলে না, ছেলেটি খুব হৃষ্টপুষ্ট, তাহলে এখানে কিন্তু কোনো একটা মেন শব্দ নেই যে আমি বলি যে হৃষ্টপুষ্ট ছেলে, তখন ছেলেটা হচ্ছে বিশেষ্য এবং হৃষ্টপুষ্টটা বিশেষণ। কিন্তু আমি যখন হৃষ্টপুষ্ট বলবো তখন কিন্তু আলাদা করে আর বিশেষ্য একজন ক্যারেক্টার, বিশেষণের একজন এরকম বোঝা যায় না। তখন কি হবে? তখন এখানে দুটোই কিন্তু বিশেষণ, হৃষ্ট পুষ্ট দুটোই বিশেষণ হিসেবে ইউজ হয়। কিন্তু যখন ওই দুটো বিশেষণকেই আমরা জুড়ে দিয়ে একটা সমাস করি, তখন এটাকে কি বলা হয়? তখন হৃষ্টশ্চ পুষ্টশ্চ মানে হচ্ছে একে অপরের কিন্তু কি না বিশেষণ, একে অপরের বিশেষণ। সেই জন্য এটা একে অপরের বিশেষণ বলে আমরা এটাকে কর্মধারয় করতে পারি। তাহলে হৃষ্টশ্চ পুষ্টশ্চ এটা দ্বন্দ্ব নয়, এটা হচ্ছে কর্মধারয় সমাস বলা যেতে পারে। ঠিক আছে, কর্মধারয় সমাস, এটা একে অপরের বিশেষণ হিসেবে ইউজ হচ্ছে। চলে যাবো আমরা মাতৃসমতে। মাতৃসম মানে মায়ের সমান, তাই তো? তাহলে মাতৃসম মায়ের সমান, সমান সাকম অর্থে তৃতীয়া বিভক্তি হয়। তাহলে এটা কি করতে পারি আমরা? মাত্রা সম, এটা হচ্ছে আমাদের ব্যাসবাক্য। তাহলে এটা কি সমাস হবে? তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। মায়ের সমান, সমানটা এখানে প্রধান, তাহলে এটা তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ সমাস। ঠিক আছে, তাহলে মায়ের সমান এই যে এটা আছে 3-এর 1, সেজন্য তৃতীয় তৎপুরুষ হলো। ঠিক আছে, চলে যাব নেক্সট। আর যে কটা রয়েছে উপরাজম। দেখো উপরাজম কথাটির অর্থ কি? উপরাজম দেখে নি। দেখো উপরাজম হচ্ছে, উপ কথার অর্থ কি? সম্মুখ ভাগ। আমরা আগের দিন পড়েছিলাম যে উপগঙ্গম, উপগঙ্গম আমরা পড়েছিলাম। আমরা এটা কি করেছিলাম? যে গঙ্গার সমীপে, বাংলায় যদি বলি গঙ্গার সমীপে বা সম্মুখে, তাহলে এটা উপরাজম মানে রাজার সামনে। তাহলে এর ব্যাসবাক্য কি হবে? রাজার মানে হচ্ছে রাজ্ঞঃ সমীপম। তাহলে এখানে প্রধান কে? রাজ্ঞ না সমীপ?
আমরা জানি এটার প্রধানকে রাজার সম্মুখে, রাজা তো আমি নই, আমি রাজার সম্মুখে এসেছি, তার মানে রাজার সম্মুখ ভাগটাই এখানে প্রধান। তাহলে রাজার সম্মুখ ভাগ যেমন, তখন সমীপমটাও প্রধান, এবং সমীপমটা আমরা দেখছি যে উপটাকে ইন্ডিকেট করছে, সমীপমটা উপটাকে ইন্ডিকেট করছে, এবং পূর্বপদের অর্থই প্রধান হচ্ছে, এবং পূর্বপদটা একটা অব্যয় পদ হচ্ছে। তাহলে উপরাজম আমরা এখানে কি করতে পারি, এটাকে করতে পারি অব্যয়ী ভাব সমাস। বোঝা যাচ্ছে? একটু জানাবে তোমরা। নেক্সট কাপুরুষ। আচ্ছা, কাপুরুষ হচ্ছে, আমরা জানি আগের দিন আমরা করেছিলাম কা বা কু শব্দ দিয়ে যদি থাকে তাকে আমরা কু তৎপুরুষ সমাস বলে থাকি। তাই এখানে কি হবে, কাপুরুষ সেটা কুৎসিত দিয়ে আমরা করতে পারি বা কু দিয়ে করতে পারি। কু দিয়ে এটা করবো না, আমরা কুৎসিত পুরুষও করব, কুৎসিত পুরুষ। তাহলে কুৎসিত পুরুষ সেটা হচ্ছে কুপুরুষ তো নয়, কাপুরুষ। তাহলে বোঝা গেল কাপুরুষ। একই রকম আমরা আগের দিন কি করেছিলাম মনে আছে, দেখি, কুৎসিত জন, কুজন, এটা করেছিলাম, তাই তো, কুতৎপুরুষ। এবং এখানে আর একটা কথাও বলেছিলাম যে এই কুজন বানান হস্যু, আমি যদি এটাকে কুজন করি তখন কিন্তু আর কুৎসিত কথাটা কাজে লাগবে না, তখন এটা হয়ে যাবে পাখির কলরব বা পাখির ডাক, পাখির ডাক। তাই এটা কিন্তু একটা অর্থের পার্থক্য চলে আসতে পারে এই সমাস থেকেই, যে কুজন হস্যু আর কুজন দীর্ঘ। তা আমি লিখে দিই কুজন, এইরকম আসবে কুজন, আর একটা হচ্ছে কুজন। তাহলে একটা হচ্ছে পাখির ডাক, একটা হচ্ছে দুষ্ট মানুষ। তাহলে কুজন এটা হচ্ছে দুষ্ট মানুষ, আর কুজন এটা হচ্ছে পাখির ডাক। বোঝা গেল? তাহলে কুজন আর কুজন, একটা হচ্ছে দুষ্ট মানুষ, একটা হচ্ছে পাখির ডাক। তারপর হয়ে গেল 7টা। নেক্সট হচ্ছে পিতাম্বর। দেখো পিতাম্বর কি হচ্ছে, পিতাম্বরম, এখানে আছে পিতাম্বরম, আজকে আমরা এটা করিয়েছি। একটা হচ্ছে তোমার বহুব্রী সমাসের মধ্যে পড়ছে, আর একটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাসের মধ্যে পড়ছে। তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা কর্মধারয় সমাস এবং কোনটা বহুব্রী সমাস? আমরা বলেছিলাম বহুব্রী সমাস হচ্ছে কোনো মানুষকে টার্গেট করবে, যে একজন প্রধান নয়, দুজন প্রধান নয়, যদি অন্য কেউ প্রধান হয় তাহলে সেটা বহুব্রী সমাস করব। তাহলে পিতাম্বরম, এবং সেটা যখন কোনো মানুষকে টার্গেট করবে একটা বিসর্গ বসবে, তাই না, একটা বিভক্তি বসবে, একটা বিসর্গ বসবে। আর যখন কোনো মানুষকে টার্গেট করা হবে না তখন সেটা কি হবে, সেটা আমরা ক্লিবলিঙ্গে করতে পারি। তাহলে দেখো পিতাম্বরম, পিতাম্বরম এটার ব্যাস বাক্য হচ্ছে পিতম অম্বরম যস্য স। ঠিক আছে, হবে এটা? এটা কিন্তু হবে না। পিতম অম্বরম যস্য স বললে উত্তর হয়ে যাবে কি, উত্তর হয়ে যাবে পিতাম্বর, বিসর্গ চলে আসবে। তো যখনই এই বিসর্গ চলে আসলো তখন এটাকে কি বলা হবে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এটা কিন্তু বহুব্রী সমাস হয়ে গেল। কিন্তু আমাদের আছে পিতাম্বরম, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে জাস্ট পোশাকটাকে বলা হচ্ছে। অম্বর মানে পোশাক, আকাশও কিন্তু হয়। তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে পিতম অম্বরম যত তৎ, মানে পিতবর্ণের পোশাক, যে এখানে টার্গেট হচ্ছে পোশাকটি। ঠিক আছে, এখানে পোশাকটিকে টার্গেট করা হচ্ছে, কোনো মানুষকে নয়। কারণ বারবার বলছি মানুষকে টার্গেট করলে স্ববিসর্গ থাকবে, আর পোশাক হলে যত তৎ এরকম আসবে। তাহলে এইটা কি সমাস, এটা হচ্ছে পিত, যে পোশাক, পোশাকটা প্রধান এবং পিতটা হচ্ছে পোশাকের বিশেষণ, তাহলে সেটাকে বলা হবে কর্মধারয় সমাস। তাই এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। নেক্সট হচ্ছে ময়ূরাসনম। দেখো আমরা পড়তে গিয়ে সিংহাসনম কথাটা খুব শুনি, তাই না, ময়ূরাসনম সাধারণত শুনি না। তাহলে ময়ূরাসনম যদি আসে আমরা সিংহাসনের মতোই করতে পারি। তাহলে সিংহাসনম এর ব্যাসবাক্য কি হবে, একটা চেয়ার আছে বা একটা আসন আছে যেটা কাঠের তৈরি, সেখানে সিংহের মূর্তি দেওয়া আছে, সেই জন্যই দেখবে সিংহ দুয়ার বলা হয়, যেখানে সিংহের যে গেটের উপরে সিংহ থাকে সেটাকে বলা হয় সিংহ দুয়ার। আবার সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, দেখবে যে হাতল দুটো থাকে না, সেখানে দুখানা সিংহের মুখ থাকে যেখানে রাজা হাত রাখেন, তাহলে সেটা সিংহাসন। আবার ময়ূরাসনম হচ্ছে যে সিটে বা যে চেয়ারে সুন্দর করে একটা ময়ূর আঁকা থাকে, সেটাকে বলা হতে পারে ময়ূরাসনম। তাহলে ময়ূরাসনম এটাকে যদি আমরা ব্যাসবাক্য করতে পারি, তাহলে ময়ূর
চিহ্নিতম আসনম। তার মানে ময়ূর চিহ্নিত আসন, ময়ূরঃ চিহ্নিতম আসনম। তাহলে এবার এখানে মূল শব্দটার মধ্যে আমরা কি কি পাচ্ছি? ময়ূর পাচ্ছি, চিহ্নিত পাচ্ছি, আসন পাচ্ছি। তাহলে এই যে তিনটে শব্দ পাচ্ছি, তাকে তিনটের মধ্যে মধ্যের চিহ্ন শব্দটা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। সেজন্য আমরা এটাকে মধ্যপদলিপি বলতে পারি, যেটা আমাদের সংস্কৃতের ক্ষেত্রে মধ্যপদলিপি শব্দটাকে স্বীকার করা হয় না, উত্তরপদলিপি বলছে। কেন উত্তরপদলিপি বলছে সেটা একবার বলে দিই। ময়ূর চিহ্নিতম যখনই ব্যাজবাক্য হয়ে যাচ্ছে, দুটো যুক্ত হয়ে যাচ্ছে, সমাস হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে ময়ূর চিহ্নিতম, এক পদ হয়ে গেল, এবং আসনম তো সেপারেটলি রয়েছে আসনম। এইবার এই যে পদটা রয়েছে, এই পদের ময়ূর চিহ্নিতমের মধ্যে চিহ্নিতটা লোপ পাচ্ছে। তার মানে এই পদটার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে পূর্ব পাঠ, একটা হচ্ছে পরপদ। তাহলে পরপদটা এখানে লোপ পাচ্ছে, মানে উত্তর পদ লোপ পাচ্ছে। তো যেহেতু পূর্ব ভাগের উত্তর পদ লোপ পাচ্ছে, সেই জন্য আমরা এটাকে উত্তর পদলিপি কর্মধারয় সমাস বলতে পারি। ঠিক আছে, উত্তর পদলিপি কর্মধারয়, তাই আমরা এটাকে উত্তর পদলিপি কর্মধারয় সমাস বলেই আখ্যা দেব। তাহলে এটাকে আমরা বলছি উত্তর পদলিপি কর্মধারয়, উত্তর পদলিপি কর্মধারয় সমাস। তাহলে বোঝা গেছে মধ্যপদলিপি যেটা, সেটাই উত্তর পদলিপি, শুধুমাত্র পার্থক্য একটাই, সেটা হচ্ছে মধ্যপদলিপির মধ্যে মধ্যের পদ লোপ, আর ওটাই হচ্ছে পূর্ব পদের উত্তর পদ, তাই এটাকে আমরা উত্তর পদলিপি কর্মধারয় বলে থাকি। চলে যাবে এবার ফলানি। দেখো, ফলম ফলে ফলানি আমরা জানি, এবং এখানে একটাই শব্দ রয়েছে ফল, সেটার ফলানি কথার অর্থ হচ্ছে অনেকগুলি ফল। তার মানে আমরা যদি এটাকে উপরে বিভক্তি বসাই, তাহলে একের তিন, মানে প্রথমার বহু বচন। তার মানে কটা ফল বোঝাচ্ছে? তিনটে ফল বোঝাচ্ছে। তার মানে আমরা এটাকে কি করতে পারি? ফলানিটাকে একটা ফল শব্দ দিয়ে তিনবার বুঝিয়েছে। তার মানে আমরা এটাকে করতে পারি ফলম চ, ফলম চ, ফলম চ। তাহলে কি হলো? তিনবার ফলং চ ফলং চ ফলং চ, ফলানি হয়ে গেল। আচ্ছা, এটা যদি জল দিয়ে হতো জলং চ জলং চ জলং চ, তখন হতো জলানি। কিন্তু এটা যদি বৃক্ষ দিয়ে হতো বৃক্ষ চ বৃক্ষ চ বৃক্ষ চ, নর চ নর চ নর চ, তখন হতো নরা। কেন? তাহলে একটা ফলানি একটা নরা কেন? ফলানিটা হচ্ছে এখানে ক্লিবলিঙ্গ, ফল শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গ, ঠিক আছে, ক্লিবলিঙ্গ, আর নরটা হচ্ছে পুংলিঙ্গ। তো সেই জন্য পুংলিঙ্গ হলে নর শব্দের মতো হবে, তাহলে নর নর নরা, আর এখানে ক্লিবলিঙ্গ হয়েছে, তাই ফলম ফলে ফলানি। তাহলে ফলনি, ফলম চ ফলম চ ফলম চ ফলানি, এটা আমরা কি করব? এটা করবো আমরা একদেশ বৃত্তি, একদেশ বৃত্তি। তাহলে এবার বলে দিই এখান থেকে প্রশ্ন কিরকম ভাবে আসবে। প্রশ্ন প্রচুর ভাবে আসতে পারে, ব্যাস বাক্য আসতে পারে। আবার বলছি, ফলানি এটা কি সমাস হয়েছে? একদেশ বৃত্তি হয়েছে। আচ্ছা, ফলানি এটা কোন লিঙ্গে হয়েছে? ক্লিবলিঙ্গে হয়েছে। ফলানি এর ব্যাস বাক্য কি? ফলঞ্চ 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 হয়েছে। ময়ূরাসনম, এখানে কি? ময়ূর চিহ্নিত আসনম, উত্তর পদলিপি কর্মধারয় হয়েছে, কি সমাস হয়েছে? এখানে কোন পদটা লোপ পেয়েছে? চিহ্নিত পদটা লোপ পেয়েছে। এইভাবে বিভিন্ন, এখন তো আর লেখার ব্যাপার নেই, এখন বিভিন্ন ভাবে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। তো সেই জন্য তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে, একদম ডিটেলসে কোথায় কি হয়েছে সেই জিনিসগুলো বুঝে যদি যাও, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সেটা সলভ করতে পারবে। তো এই ছিল আজকে আমাদের সমাসের ক্লাস। সমাস মোটামুটি কভার করলাম। এবার আমরা নেক্সট দিন আরো কিছু প্র্যাকটিস করব। আমরা কারকের প্র্যাকটিস এখনো করা হয়নি। নেক্সট দিন আমরা যে কারকের পুরো চ্যাপ্টারটা করেছি, কারক থেকে কিন্তু কি কি ধরনের আসতে পারে পরীক্ষায়, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাস করব। কারক বিভক্তি নির্ণয় কিভাবে আমরা করব, তারপর কারক থেকে আমরা ট্রান্সলেশন করব কি করে কারক দিয়ে, এবং কারকের কি কি অশুদ্ধ সংশোধন আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের নেক্সট ক্লাসটা হবে। যেহেতু কারকের তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কিন্তু কিভাবে পরীক্ষায় আসবে বা কি কি টাইপের বা কি কি টপিক আসতে পারে এই কারক দিয়ে, সেটা কিন্তু আমাদের হয়নি। যেটা আমরা সমাজ দিয়ে দেখলাম, সমাজ দিয়ে কি কি আসতে পারে, একটা হচ্ছে এক কথায় প্রকাশ আসতে পারে, আর হচ্ছে সমাজবদ্ধ পদ করো,
বা সমাস নির্ণয় করো, এটা আসতে পারে, এবং তার থেকে বিভিন্ন লিঙ্গ কেন চেঞ্জ হচ্ছে, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, সেটা তো আসতেই পারে। তো চলো দেখতে থাকো, পরের ক্লাস আমরা কারকের ক্লাস নিয়ে আসছি, কারকের উপর বেস করে। আর তারপরে আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমাদের প্রত্যয় শুরু হবে, কারণ আমাদের মেন যে সাবজেক্ট তিনটে বলেছি সেটা হচ্ছে কারক, সমাস, প্রত্যয়। এই তিনটে যদি আমরা ঠিকঠাক করে শিখতে পারি তাহলে ব্যাকরণ অনেকটাই কিন্তু আমরা কভার করতে পারবো, এবং এখান থেকে আমরা ভ্যারাইটিস রকমের প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং এখান থেকে আমরা আরো যে টপিকগুলো আছে পরিনিষ্ঠিত রূপ, এইগুলো সব কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, এবং প্রত্যেকে ভালো থাকো, দেখতে থাকো উড়ানের সাথে।